হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা ক্লাস 9-এর চ্যাপ্টার 10 তার এক্সাম্পলারের সলিউশন করব আমরা। চ্যাপ্টার 10 এবং এর এক্সাম্পলারের সলিউশন করব। মোটামুটি ক্লাস 9-এর আমাদের মোটামুটি চ্যাপ্টার 12 পর্যন্ত প্রথমে কেমিস্ট্রি কমপ্লিট করেছি 1 থেকে 4, 1, 2, 3, 4। বায়ো কমপ্লিট করেছি আমরা 5, 6, 7। ফিজিক্সের 8, 9, 10, 11, 12 সব কটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গিয়েছে পড়ানো। এক্সাম্পলার কমপ্লিট হয়েছে 1, কেমিস্ট্রি 1, 2, 3, 4 চারটে হয়েছে, বায়ো 3টে হয়েছে, 5, 6, 7। ফিজিক্সের 8, 9 আজকের হচ্ছে 10 আর 11, 12 কমপ্লিট করবো। মোটামুটি কমপ্লিট করলে আমাদের ফিজিক্সের টোটালি ক্লাস 9-এ চ্যাপ্টার শেষ হবে। এবং এর সাথে আমরা অ্যাড করব ক্লাস 10-এর ফিজিক্স দিয়েই শুরু করব, কারণ যেহেতু রেলওয়ে এক্সামের পার্সপেক্টিভে যেহেতু ভিডিওটা বানানো হচ্ছিল এবং এক্সাম খুবই কাছাকাছি চলে এসেছে, প্রায় 1 সপ্তাহ বাকি নেই। এই জন্য আমরা যতটা তাড়াতাড়ি পারি সিলেবাসটাকে কভার করার চেষ্টা করব এবং থ্রু এনসিইআরটি বেসিক্স এবং এনসিইআরটির বেসিসে করব এই কারণেই যে ম্যাক্সিমাম কোশ্চেন এনসিইআরটি বই থেকেই আসে। টেক, এলপি টেক, জেই, প্যারামেডিক্যাল, আরপিএফ এবং আরপিএফ সবগুলো এক্সাম মোটামুটি করে গায়ে গায়ে চলে এসছে এবং এগুলোর আপ টু নভেম্বর 25 থেকে শুরু হচ্ছে এবং সেটা ডিসেম্বর পর্যন্ত চলবে। দেন আবার জানুয়ারি থেকে আরপিএফে কনস্টেবল শুরু হবে, তারপরে আবার এনটিপিসি শুরু হবে। এর মধ্যেই তোমরা গ্রুপটির ঠিক নোটিফিকেশনও পেয়ে যাবে। তো এই ভিডিওটা কমপ্লিট করার পরে আমরা চেষ্টা করব যতটা তাড়াতাড়ি পারি 11, 12 দুটো এক্সামটার কমপ্লিট করা এবং এর সাথে আমরা ক্লাস 10-এর ফিজিক্স কমপ্লিট ক্লাস শুরু করে দেবো আজকের থেকেই হয়তো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। প্রথম চলে আসছে প্রথম কোশ্চেন, টু অবজেক্ট অফ ডিফারেন্ট মাসেস ফলিং ফ্রিলি নিয়ার দ্য সারফেস অফ দ্য মুন। কি হবে? দুটো বিভিন্ন ভরের বস্তু, মাস মানে ভর তোমরা জানোই, আর ভার মানে কিন্তু ওয়েট। এটা হলো মাস, এটা হলো ভার। তো দুটো বিভিন্ন ভরের বস্তুকে যখন ফ্রিলি মানে মুক্তভাবে রাখা হচ্ছে চাঁদে, তাহলে তার ক্ষেত্রে কী হবে? হ্যাভ দ্য সেম ভেলোসিটি অ্যাট এনি ইনস্ট্যান্ট, হ্যাভ ডিফারেন্ট অ্যাক্সেলারেশন, experience of forces of the same magnitude and undergo change in their inertia. তো চেঞ্জ ইন দ্য ইনার্শিয়া হবে না, কারণ এখানে অ্যাক্সেলারেশন কাজ করছে না। তার মানে অ্যাক্সেলারেশন এখানে নেই। কেন অ্যাক্সেলারেশন কাজ করবে না? এই কারণে যে কোনো বস্তুর ভরকে বিশ্বের যে প্রান্তে নিয়ে যাওয়া হোক না কেন, সেটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট হয়। ভরের সব জায়গায় ভর এক থাকে, তাহলে ভর চেঞ্জ হচ্ছে না। এক্সপিরিয়েন্স অফ সেম ম্যাগনিটিউড, তো ভর চেঞ্জ হচ্ছে না মানে ম্যাগনিটিউড মানে ভারের কোনো পরিবর্তন হবে না, তাহলে ম্যাগনিটিউড এক থাকবে না। তো এখানে কি থাকবে? এখানে হ্যাভ দ্য সেম ভেলোসিটি অ্যাট এনি ইনস্ট্যান্ট, যে কোনো পজিশনে তারা ভেলোসিটি তাহলে এক থাকবে। তারপর চলে আসছে যে ভ্যালু অফ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি। যেই মাধ্যাকর্ষণ শক্তির জন্য মাধ্যাকর্ষণ ত্বরণের মান কোথায় সব থেকে বেশি বা কম হয়, মানে কীরকম হয়ে থাকে? দ্য সেম ইন দ্য ইকুয়েটর পোল। তো বলেছিলাম যে জি এর মান gm/r² হয়ে থাকে, যেখানে এটা হলো অ্যাক্সেলারেশন মানে মাধ্যাকর্ষণ ত্বরণ, এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে আর এর মান যেখানে বেশি, তার মানে জি এর সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে যে আর এর মান বেশি কোথায়? আর এর মান বেশি নিরক্ষীয় অঞ্চলে আর মেরু অঞ্চলে কম। তাহলে নিরক্ষীয় অঞ্চলে মানে ইকুয়েটরে কম হবে আর পোলে বেশি হবে জি এর মান। তার মানে এখানে ক্লোজ সেম ইকুয়েটর এটা হবে না,
অ্যাট লিস্ট পোল না, অ্যাট ইজ লিস্ট অন দ্য ইকুয়েটর এটা হবে, অ্যান্ড ইনক্রিজিং ফ্রম দ্য পোল টু ইকুয়েটর না, একদম হবে না। তারপরে কোশ্চেন চলে আসছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন টু অবজেক্ট ইজ এফ if masses of the both objects are halved, then the changing the distance between them, the gravitational force would become. তো আমরা এখান থেকে গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা কি জানি? F is equal to gmm by r square. ওকে, এখন বলছেন দুটোর ক্ষেত্রে m এর মান অর্ধেক করা হলো, তার মানে m এর মান যদি অর্ধেক করা হয় তাহলে কি হবে? g যেমন কনস্ট্যান্ট ছিল থাকবে m/2 ইন্টু m/2 m1 by 2 m dash by m1 dash m2 dash by 2 into 2 into r square। তার মানে দাঁড়াচ্ছে এরকম যে m dash এর মানটা আমার চলে আসছে যে g m1 m2 r square তলে একটা 4 গুণ হবে, তার মানে এটা হলো f dash এর মান, এটা f dash এর মান, তাহলে f dash এর মান দাঁড়াচ্ছে কি f/4, অ্যান্সার হবে f/4। তারপরে বলছে বয় ইজ হোয়ার্লিং এ স্টোন টাইড উইথ স্ট্রিং ইন হরাইজন্টাল সার্কুলার পাথ, জন্য একজন ব্যক্তি একটা দড়িতে এরকম বেঁধে ঠিক ঘোরাচ্ছে, ঠিক আছে, একটা স্টোন বেঁধে ঘোরাচ্ছে এরকম। এখন যদি কোনো কারণে দড়িটা ছিঁড়ে যায় তাহলে ওই স্টোনটা কোন দিকে যাবে? কন্টিনিউ টু মুভ উইথ দ্য সার্কুলার পথ, মানে এটা কি পাক খাবে সার্কুলার পথ বরাবর? না ইট মুভ অ্যালং উইথ দ্য স্ট্রেট লাইন টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কুলার পথ, নাকি এটা সার্কুলার পথ বরাবর স্ট্রেট লাইন যাবে? না মুভ উইথ দ্য স্ট্রেট লাইন ট্যানজেনশিয়াল অফ দ্য সার্কুলার পথ, এটা সার্কুলার পথে স্পর্শক বরাবর বেরোবে যেখান থেকে ছিটছে, নাকি উইল মুভ অ্যালং দ্য স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার টু দ্য সার্কুলার পথ অ্যাওয়ে ফ্রম দ্য বয়, মানে ছেলেটা থেকে উলম্বভাবে বেরিয়ে যাবে, লম্বভাবে বেরিয়ে যাবে, এরকমভাবে লম্বভাবে বেরিয়ে যাবে। তাই অ্যান্সার কী হয়? অ্যান্সার যতক্ষণ, যেটা আমরা পড়ানোর সময় প্রথমেই বলেছিলাম যে এটা যতক্ষণ স্পর্শক বরাবর বেরিয়ে যায়, স্ট্রেট লাইন ট্যানজেন্সিয়াল টু দ্য সার্কুলার পথ। তারপরে কোশ্চেন চলে আসছে অ্যান অবজেক্ট ইজ পুট 1/1 ইন 3 লিকুইডস হ্যাভিং ডিফারেন্ট ডেন্সিটি, তিনটে ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে একটা অবজেক্টকে ফেলা হলো। দ্য অবজেক্ট ফ্লোট 1/9 2/11 3/7 parts of their volume outside the liquid and surface in the liquid density d1 d2 d3, which is the following statement correct? তাহলে দেখা যাচ্ছে যে এখানে ওই ডেন্সিটি ডিপেন্ড করছে এখানে ওই বস্তুর উপর প্রযুক্ত বলের উপর, মানে অ্যাকচুয়ালি প্রবণতা, ডেন্সিটি তো প্রবণতা, যার ডেন্সিটি বেশি প্রবণতা বেশি, তো এখান থেকে ফ্লোট করছে, যে বেশি পরিমাণে ফ্লোট করছে মানে তার ডেন্সিটি বেশি, তাহলে এখান থেকে ডেন্সিটির মান জানতে চেয়েছে। তো ডেন্সিটি মান সব থেকে বেশি হবে কার? যদি বলো 1-9 2-11 3-7, যদি এদেরকে এলসিএম করি সব থেকে বড় হবে 3-7, তারপরে হবে 2-11, তারপরে হবে 1-9, তাহলে ডেন্সিটির মানও তাই হবে। তা দেখা যাচ্ছে কোথায় d3 d2 d1 d3 d2 d3 d2 d1, এক একটা তো হচ্ছে না, উল্টে গেছে, এটাও তো হবে না, এটাও তো হবে না, অ্যান্সার হবে এইটা। তারপরে চলে আসছে 6 দাগেরটা, বলা হয় যে in the relation of the f is equal to gmm by d square, the quantity of the g এর মান ডিপেন্ড করে কার উপর? ডিপেন্ড অন দ্য value of the g at the place of the observation, যে বস্তুর জি এর মানটা ডিপেন্ড করে বস্তুর অবজারভেশনের উপর, পর্যবেক্ষণের উপর। ইট ইউজড অনলি হোয়েন দ্য আর্থ ইজ ওয়ান অফ দ্য টু মাসেস, এটা তখনই অ্যাপ্লিকেবল দুটো বস্তুর উপর, যখন অ্যাপ্লিকেবল মানে দুটো বস্তুর উপর কাজ করে। দ্য গ্রেটেস্ট সার্ফেস অফ দ্য আর্থ, জির মান এবং ইউনিভার্সাল কনস্ট্যান্ট ইন নেচার, ক্যাপিটাল জির মান কিন্তু একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, সুতরাং এটা নিয়ে কোনো ছেলে খেলা হবে না। তারপরে চলে আসছে যে বলা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল লস অফ দ্য গ্র্যাভিটেশন গিভস দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন, লস অফ দ্য গ্র্যাভিটেশনের যে সূত্র, মহাকর্ষ সূত্র, সেটা কি, যে মহাকর্ষ বল সেখান থেকে পাওয়া যায়, সেখানে কি হয়ে থাকে? দ্য আর্থ অ্যান্ড দ্য পয়েন্ট মাস অনলি, দ্য গিভস দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য পয়েন্ট অফ মাস অনলি, দ্য আর্থ অ্যান্ড দ্য সান অনলি, any two bodies having the same mass and the charged bodies.
তো এটা কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে থাকে? যতক্ষণে যে এনি টু বডিজ হ্যাভিং দ্য সেম মাস, সাম মাসেস, যদি কিছু পরিমাণ যদি মানে ভর থাকে দুটো বস্তুর মধ্যে, তাদের ক্ষেত্রেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল, এই মহাকর্ষ গ্র্যাভিটেশনাল ফোর্সটা। যেটা ফর্মুলাটা কী ছিল? এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। আর স্কোয়ারটা ওদের মধ্যে ডিস্টেন্স, ধরো দুটো বস্তু রয়েছে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা হচ্ছে আর, এটা যদি m1 হয়, এটা যদি m2 হয়, তাদের মধ্যে বল কাজ করছে এইটা, এবং জিটা হলো কনস্ট্যান্ট, এটাকে বলা হয় মহাকর্ষ ধ্রুবক। তারপরে কোশ্চেন চলে আসে, দ্য ভ্যালু অফ দ্য জি ইজ দ্য ল অফ দ্য গ্র্যাভিটেশন, দ্য কোয়ান্টিটি, দ্য ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি অফ দ্য জি, value the quantity of the g in the law of the gravitation depends on the mass of earth only, depends on the radius of the earth only, depend on the both mass and earth independent mass of the radius and the earth. তো এটা অ্যাকচুয়ালি ঠিক আছে, মানে মাস অ্যান্ড আর্থের উপর এই জি এর মানটা, এই জি এর মানে টোটালি এদের উপর ডিপেন্ড করে না, জি এর মানটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে, ক্যাপিটাল জির যে মানটা হয় সেটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে, সেই জন্য বলা যেতে পারে টোটালি ইন্ডিপেন্ডেন্ট। তারপরে চলে আসছে, ইট ইজ দ্য পার্টিকেল placed at the some distance, mass of the two particle doubled, mass of the each of the two particle double, প্রত্যেকের ভরকে ডাবল করে দেওয়া হলো, অ্যান্ড দ্য কিপ দ্য ডিস্টেন্স বিটুইন দেম আনচেঞ্জ, ডিস্টেন্সটাকে আনচেঞ্জ করা হয়েছে, তাহলে এক্ষেত্রে কী হবে? তো ডাবল হচ্ছে মানে ভরের সাথে সমানুপাতিক সম্পর্ক হয়ে থাকে, মানে এফ এর সাথে m1 m2 সম্পর্ক কি সমানুপাতিক, তার মানে কি হবে 4 টাইমস হয়ে যাবে। The atmosphere is held to earth by gravity, wind, clouds, earth magnetic field. অ্যাটমসফিয়ার বলতে হয়েছে যে অ্যাটমসফিয়ারটা কী করে থাকে, অ্যাটমসফিয়ারটা ধরে রয়েছে কে? বাতাস, ক্লাউড, আর্থ, ম্যাগনেটিক ফিল্ড না গ্র্যাভিটি? গ্র্যাভিটি, মহাকর্ষ ছাড়া কে ধরে রাখবে? তারপরে কোশ্চেন বলা হচ্ছে, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু ইউনিট পয়েন্ট masses separated by a unit distance called, the force of attraction between two unit point, দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল, একটা মানে দুটো বস্তু একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে, তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা কী নামে পরিচিত? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল ফিল্ড না ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট, মাসেস সেপারেটেড বাই ইউনিট অফ ডিস্টেন্স, যে ইউনিট ডিস্টেন্সে তাকে বলা হয় যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটা বলা হয়। তারপরে বলা হচ্ছে যে দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ অফ রেডিয়াস ক্যাপিটাল আর, আর দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট সেন্টার অফ দ্য আর্থ, সেন্টার অফ দ্য আর্থের ক্ষেত্রে ক্যাপিটাল আর এর মান কী হয়ে থাকে? সেন্টার অফ দ্য আর্থ যেখানে ঠিক রেডিয়াসটা আর, তার ওয়েট কত হয়ে থাকে? পৃথিবীর কেন্দ্রে সবসময় ওয়েট 0 হয় যে কোনো বস্তুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপরে কোশ্চেন চলে আসছে যে অ্যান অবজেক্ট ওয়েট 10 নিউটন, এখানে ওয়েট মানে কি কাজ করছে? যে কোনো বস্তুর ওয়েট মানে এফ ইজ ইকুয়াল টু এমজি, তার ভরের সাথে তার গ্র্যাভিটেশনাল মান অ্যাড হয়ে যায়, তখনই সেটা হয়ে যায় ওয়েট, যেটা কিন্তু মাসের ক্ষেত্রে হয় না, মাস অনলি এম দিয়ে প্রকাশ করা হয়। দেন অবজেক্টের ক্ষেত্রে 10 নিউটন ইন ইয়ার, যার ওয়েট হোয়েন ইমার্স ফুললি ইন ওয়াটার, জলের মধ্যে তাকে নিমজ্জিত করা হচ্ছে, ইট ওয়েটস অনলি 8 নিউটন, তার মানে তার 8 নিউটন ওয়েট হচ্ছে। দ্য ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেস বাই দ্য ওয়াটার উইল বি কত? তাহলে কী পরিমাণ জল সে মানে অপসারিত করছে? 10 নিউটন ছিল 8 নিউটন, তার মানে 2 নিউটন, জাস্ট বিয়োগ করলে হয়ে যায় 10 - 8 ইজ ইকুয়াল টু 2 নিউটন। তারপরে কোশ্চেন আসছে, এ গার্ল স্ট্যান্ডস অন এ বক্স হ্যাভিং 60 সেন্টিমিটার লং অ্যান্ড 40 সেন্টিমিটার ব্রেথ অ্যান্ড 20 সেন্টিমিটার উইথ, লেন্থ দেওয়া আছে, ব্রেথ দেওয়া আছে, আর দেওয়া আছে উইথ দেওয়া আছে, ইন 3 ওয়ে, মানে এক্স ওয়াই জেড। এ বলা হচ্ছে ফলোয়িং দ্য কেসেস, ব্যাপার তো ফলোয়িং দ্য কেসেস দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য ব্রিক উইল বি, in which of the following cases pressure exerted by the brick having box এবং বলতে হচ্ছে brick will be the maximum of the length and the breadth from the base, maximum when the breadth and the width of the base, maximum when width and length from the base and the same of the, তো প্রথমত তিনটে জায়গায় এক হবে না, ম্যাক্সিমাম হবে কোথায়? তার উইথ আর ব্রেথের ক্ষেত্রে হবে, কারণ এরা পরস্পরের সাথে একটা অ্যাঙ্গেল, নির্দিষ্ট অ্যাঙ্গেল করে আছে বলে। তারপরে কোশ্চেন চলে আসছে, অ্যান অ্যাপল ফলস ফ্রম এ ট্রি বিকজ অফ গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন বিটুইন দ্য আর্থ অ্যান্ড অ্যাপল। ঠিক আছে, তো
একটা আপেল গাছ থেকে পড়ছে এবং ইফন তার মধ্যে কাজ করছে ম্যাগনিটিউড ফোর্স এক্সার্টেড বাই দ্য আর্থ অন দ্য অ্যান অ্যাপেল ম্যাগনিটিউড ফোর্স কাজ করছে F2, দেন কোনটা বেশি হবে যার জন্য আপেলটা পড়বে? তো আপেল পড়ছে মানে সম্ভবত বলছে যে ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য আপেল, দেন F1 ইজ ভেরি মাচ গ্রেটার দেন F2। কখনো হবে কি না, কারণ এদের কখন দুটো সমান হয়? এখানে বলছে যে ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য F1 আর্থ অন অ্যাপেল, মানে পৃথিবী দ্বারা যে পরিমাণে আপেলের উপর বল কাজ করছে সেটা হচ্ছে F1, আর F2 হচ্ছে কি এক্সার্টেড বাই দ্য অ্যাপেল অন দ্য আর্থ, আপেল দ্বারা যে যে পরিমাণে ফোর্স পৃথিবীর উপর কাজ করছে সেটা তো সম্ভবত সে দুটো সমানই হয়। সমানই হওয়ার জন্যই সে দুটো F1 F2 ইকুয়াল হয়, না হলে বস্তুটা পড়বে না। অ্যাপেলস ফ্রম দ্য বিকজ অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স সমান হবে না। তো এরপরে কিছু কোশ্চেন আছে যেগুলো অ্যাকচুয়ালি সেন্টিমেন্টাল, এগুলো ওই লং টাইপের কোশ্চেন অ্যান্সার, শর্ট টাইপেরই, জানার দরকার নেই। এখান থেকে তেমন আর কিছু কোশ্চেন্স নেই। এবারে এর কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা দেখবো, সেটা চেষ্টা করবো আগে এটা কমপ্লিট করার কোর্স, তারপরে আমরা দেখব। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, লাইক করো, এবং এর পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, যেটা এর ডিসক্রিপশানে দেওয়া থাকবে ভিডিওর, সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস মেক্স মেন পারফেক্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপাতত এই পর্যন্ত। থ্যাংক ইউ।